প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই করোনার দুঃসময়ে ঘরে বসে যে ক্লাস করার সুযোগ পাচ্ছ, এই জন্য আমাদের অধ্যক্ষ মহোদয়কে আমাদের ধন্যবাদ রইল। তিনি আমাদের জন্য যে আয়োজন করেছেন সেজন্য আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন, আমার প্রাণপ্রিয় অভিভাবক, আমার সহকর্মীবৃন্দ এবং যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, সবাইকে শরতের এই রোদ বৃষ্টিময় দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে আমি তোমাদের সাথে লাইভে ছিলাম। সেখানে বিশেষ করে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নির্মিতি অংশটা বিষয়ে আমি বেশি আলোচনা করেছিলাম, পুরাটাই আলোচনা করেছিলাম। তার মধ্যে দুইটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম, বাকি অংশগুলো আজকে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান থেকে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে, এই পরীক্ষাগুলোতে মূলত আমরা আসলে লিখিত অংশগুলো নিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছি। যেহেতু এখানে ব্যাকরণের অংশগুলো নেই, সেজন্য আমরা আসলে ব্যাকরণ অংশ থেকে এ সময় আলোচনা করছি না। তবে আশা করি সামনে আমাদের এই পরীক্ষার পরে আমাদের অধ্যক্ষ মহোদয় আবারও এমন ব্যবস্থা করবেন, সে সময় আমরা ব্যাকরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। আমি গতকালকে বলেছিলাম যে আজকে আমি তিনটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো: পত্র দরখাস্ত, আর অনুচ্ছেদ, এছাড়া প্রবন্ধ রচনা। তো প্রথমেই আমরা আসলে পত্র দরখাস্ত এই বিষয়গুলোর সমস্যা আমরা আগে মিটিয়ে নেই, যে এখানে আমাদের কোথায় কী সমস্যা হয়। আমরা আসলে আমি তোমাদের আসলে এগুলো নিয়ে হাজির হয়েছি একটাই কারণ, যে তোমরা শুধু বই থেকে গতানুগতিকভাবে এটা উঠিয়ে দাও, পরীক্ষার খাতায় দিয়ে তোমাদের কাজ শেষ করে দাও, কিন্তু আসলে এর মধ্যে বাস্তবে বোঝার চেষ্টা করো না আসলে কোথায় কিভাবে লিখতে হবে। মানে বাস্তব যে শেখা, সৃজনশীলতা, নিজের মধ্যে তৈরি হওয়া, এই বিষয়টা কতটুকু আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, সেই বিষয়টি আসলে বোঝানোর জন্য আমার এই প্রয়াস। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পত্রের বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে যাব। তোমাদের অনেক মতভেদ, অনেক সমস্যা, অনেকে অনেক কথা বলে থাকেন, এপাশে না এপাশে, এখানে দিবি না এখানে, এপিসটা যাবে না, এটা গেলে ত্রুটি হবে, ওটা গেলে নম্বর কমে যাবে, এটা গেলে নম্বর বেশি দেবে, ইত্যাদি ইত্যাদি সমস্যার সম্মুখীন হও। তো আমি সিদ্ধার্থ শঙ্কর ঘোষ, এই প্রতিষ্ঠানের বাংলা শিক্ষক হিসেবে আমি আমার ব্যক্তিগত অভিমতগুলো তোমাদের কাছে প্রকাশ করার চেষ্টা করছি। তোমরা বিষয়গুলো একটু মনোযোগ সহকারে আজকে শুনবে, এটা আমার আশা। আমরা চলে যাচ্ছি পত্র। তার আগে আমি বলি, আসলে আমরা যে পত্রগুলো লিখি সেগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি একটু আগে বুঝে নিই। দেখো, এখানে ব্যক্তিগত পত্র আমি একটু বোর্ডে দেখাচ্ছি, খেয়াল করো নির্দেশক কাঠি দিয়ে। আবেদনপত্র, সংবাদপত্রে প্রকাশের পত্র, মানপত্র বা অভিনন্দনপত্র, বাণিজ্যিক পত্র, নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র, আর স্মারকলিপি বা অভিযোগপত্র। বিশেষ করে এই যে ভাগগুলো আমি দিয়েছি, এগুলো ষষ্ঠ বা সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই তিনটা বিষয়ে জানার প্রয়োজন, সবগুলোই জানার প্রয়োজন হয়। তার মধ্যে বিশেষ করে নবম দশম শ্রেণী পর্যন্ত এই তিনটা বিষয় পড়লেই চলে। তবে বিশেষ করে ষষ্ঠ আর সপ্তম অষ্টম শ্রেণীর জন্য আমাদের এই 1 আর 2 নাম্বারই যথেষ্ট। তবে আমি সবগুলোই মোটামুটি একটু আলোচনা করব। তো সব মিলিয়ে আসলে আমাদের দুইটা জায়গায় সমস্যা হয়, এই পত্রের অংশ, দরখাস্তের অংশ। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো আসলে পত্র লিখতে গিয়ে তোমরা কি ভাববে? তোমরা এখনই আমাকে বলবে, স্যার আপনি তো বলছেন এভাবে লিখতে হয়, কিন্তু আমাদের বিরচন বই যখন আমরা ব্যাকরণ ও নির্মিতি বই খুলবো, তখন তো আমাদের এটা ডান পাশে আছে, বাম পাশে আছে। আসলে এটা নিয়েও তোমাদের এত বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করতে হবে না, তোমার যদি ভালো লাগে এটা লিখো। কিন্তু আমি আমার লেটেস্ট যে তথ্যগুলো
বা আসলে কেন লিখতে হবে এই বিষয়গুলো আমি তোমাদের কাছে এখন উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, এখানে পত্রের মধ্যে আমি বেশ কয়েকটি 6টি অংশ দেখিয়েছি, যদিও 6 নাম্বারটি এখানে দেয়নি। 6টি অংশ দেখিয়েছি। ছোটোবেলা থেকে আমরা ছোটোবেলায় মনে হয় পড়েছিলাম একটি পত্রের 6টি অংশ থাকে, 6টি অংশ থাকে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আসলে থাকে, তারপরও এখন কিছুটা এর পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমি এখানে আলোচনা করব। শুধু এই ছকটা দেখলে হবে না, এর সাথে কিছু আলোচনার ব্যাপার রয়েছে। এই আলোচনাটা আজকে থেকে তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে খেয়াল করো। প্রথমে আমি একটু ধারণা দিই যে আমাদের বইয়ে এগুলো রয়েছে ডান পাশে বাম পাশে এই বিষয়টি। আসলে ডান পাশ কিংবা বাম পাশ এটা নিয়ে আমাদের কথা নয়। সবশেষ যে তথ্য, আমরা যে আমেরিকান স্টাইল, আমরা বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লিকেশানগুলো আমরা দেখি, সেখানে সব কিছুই আমাদের স্কেল বরাবর, মার্জিন বরাবর, যেখান থেকে আমরা আসলে স্কেলিং করা রয়েছে খাতাটা, সেই বরাবর থেকে আমরা স্টার্ট করি। তো সেই হিসাবে আমরা একটু পরিবর্তন হয়ে, আগের থেকে পরিবর্তন হয়ে আমরা এভাবে লিখলে ভালো লাগবে, এছাড়া অন্য কোনো বিষয় নাই। তুমি যে আগের যে পদ্ধতি বা সিস্টেম যে লিখলেই তোমাকে নম্বর কেটে দেওয়া হবে, কম দেওয়া হবে, এটাও বলার কোনো সুযোগ নেই। তবে আমরা ভালোটা গ্রহণ করব। আমরা অনেক সময় চেঞ্জ হয়ে ভালো জিনিসটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। প্রথমে আমি লিখেছি যে পত্র লিখতে গিয়ে মঙ্গলসূচক একটি শব্দ আমাদের ব্যবহার করতে হয়। তবে এখন আবার এটা মডার্ন হয়ে এটাকে কেউ ব্যবহার করে না। তো এটা আসলে আমরা এত ধরিও না। যখন এখানে মঙ্গলসূচক শব্দ বলতে বা বাক্য বলতে আমরা ব্যবহার করি, যেমন বিসমিল্লাহির রহমানির রাহিম, অথবা আমরা বলতে পারি যে ভগবান ভরসা, হ্যাঁ, অনেক সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে আমরা এটা লিখি। তো এটা অনেকে লিখতে পারে, আমাদের অনেক শিক্ষার্থী লিখে থাকে। তো আসলে যে না লিখলে যে আমরা খুব একেবারেই তাকে নম্বর কেটে 0 দিয়ে দিই, বা অনেক সময় নম্বর একটা কমে যায়, এটাও আমাদের এখন বর্তমান লেটেস্ট পদ্ধতিতে এটাও আমরা ধরি না। তবে আমি কিন্তু বিষয়টা আলোচনা করে দিলাম, এটা লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখন বর্তমান সময়ে। তবে আমাদের নিয়ম অনুসারে এগুলো লিখতে হয়। যদি এটাকে তুমি অফ করো, খুব একটা সমস্যা আমরা ধরি না। সেকেন্ড পর্যায়ে আসো, যে 2 নম্বরে রয়েছে পত্র লেখকের ঠিকানা ও তারিখ। মনে করবে যে তুমি পত্র লিখবে, তোমার নাম যেই হোক না কেন, রহিম, করিম, জামাল, কামাল, শ্যাম, যদু, মধু, যেই হোক না কেন, তোমার নামটা উপরে লিখবে। ঠিকানা তুমি কোথা থেকে এটা লিখছো? আরমানিটোলা, ঢাকা। সবসময় ঠিকানা লিখতে গেলে ছোট জায়গার নামটা আগে হয়, একটা কমা হয়, তারপরে বড় জায়গার নামটা হয়। আমি যদি বলি শ্যামনগর, সাতক্ষীরা, আমি যদি শ্যামনগর থেকে বসে ঠিকানাটা লিখি, এই চিঠিটা লিখি, তাহলে আমার শ্যামনগরের ঠিকানাটা দিতে হবে, শ্যামনগর একটা কমা দিয়ে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, অর্থাৎ একটা জেলার নাম দিতে হবে। যাই হোক, এভাবে তোমাদের এই অংশটা পূরণ করতে হবে। তোমরা শুধু এইটা মনে রাখবে, আমরা বারবার বলেছি, এটা আমরা মুখস্থ করবো না, আমরা শুধু এই তথ্যগুলো মনে রাখবো যে এখানে এই জিনিসটা লিখতে হবে, পত্র লেখকের ঠিকানা ও তারিখ। হ্যাঁ, পত্রলেখকের ঠিকানা, পত্রলেখকের নাম, ঠিকানা ও তারিখ। এখানে নামটা একটু জোরে দিলে ক্লিয়ার হয়ে যাবে, মানে নামটা থাকবে প্লাস ঠিকানা আর তারিখ, এই বিষয়টি ক্লিয়ার করে নাও, নামটা দিতে হবে। এরপরে আমরা 3 নম্বরে আসি, সম্ভাষণ। আমরা এখানে কি করব? আসলে পত্রের ধরন অনুযায়ী আমরা সম্ভাষণ করব। যদি আমরা কোনো বন্ধুর কাছে লিখি, তাহলে তো আমরা অবশ্যই বলবো প্রিয়। হ্যাঁ, যদি আমরা ছোটদের কাছে লিখি তখন আদরের হয়। এক্ষেত্রে যদি আমরা পিতামাতার কাছে লিখি তখন আমরা শ্রদ্ধেয় লিখি। এভাবে অনেকভাবেই আমাদের লেখার সুযোগ থাকে, সেই বিষয়গুলো এখানে সম্ভাষণের মধ্যে আসবে, কারণ এটা পত্রের ধরন অনুসারে অবশ্যই চেঞ্জেবল, পরিবর্তনশীল। এরপরে আমরা আসি সম্ভাষণ করার পরে আমরা কিভাবে, মানে সম্ভাষণটা আমি একটু দেখিয়ে দিয়েছি, প্রিয় ক বলেছি, যেখানে আমি নানান নাম বলেছি, এই নামগুলো তোমরা ফলো করবে। এরপরে প্রীতি ও শুভেচ্ছা নিও। এভাবে আবার শুরুটা করতে হয় যে প্রীতি ও শুভেচ্ছা নিও, আশা করি তোমরা ভালো আছো বা তোমাদের বাড়িতে সবাই ভালো আছে। এভাবে সাধারণত আমরা কোনো চিঠি লিখতে গেলে আগে তার কুশলাদি বলি, যে আশা করি তোমরা, যেহেতু এই মুহূর্তে মানে কথা বলার সুযোগ নেই, আমি শুধু বলে দিচ্ছি আশা করি তোমরা ভালো আছো। গত কয়েকদিন আগে হয়তো তোমার একটা চিঠি পেয়েছিলাম, মানে হয়তো এভাবে বলতে পারো যে গত কয়েকদিন আগে তোমার একটা চিঠি পেয়েছিলাম, চিঠিতে তুমি আমাদের সম্পর্কে জানতে চেয়েছো বা এই সম্পর্কে জানতে চেয়েছো, এই বিষয়গুলো আসলে শুরুতে আসতে হয়। তারপরে পত্রের মূল বক্তব্য, আসলে তুমি যে সম্পর্কে পত্রটা লিখবা
তোমার বাড়ির বর্ণনা কি, তোমার কিসের বর্ণনা, বা কোন সম্পর্কে সে জানতে যদি চায় তার কথাটা উল্লেখ মানে তার বিষয়টাকে তুমি আলোচনার মধ্যে আনতে পারো। অথবা তুমি যদি নিজের থেকে যদি তাকে লিখতে চাও, তোমার বন্ধুকে বা বাবা মাকে বা ছোট ভাই বোনকে, তখন তুমি কি লিখতে চাও সেই বিষয়টি এখানে আলোচনার মধ্যে আসবে। তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আলোচনাটা যেন খুব বেশি বড় না হয়, দীর্ঘ না হয়। যতদূর সম্ভব চেষ্টা করতে হবে কথাগুলোকে কমভাবে মানে সুন্দরভাবে সাজিয়ে কম কথার মধ্যে সব কথাগুলো জানাতে চেষ্টা করতে হবে। খুব বড় হলেই যে নম্বর পাওয়া যাবে এ বিষয়টিও ঠিক নয়। এরপরে আমি লিখেছি তোমার কথা, মানে তুমি যেটা লিখবা বলবা সেটা তুমি এখানে উল্লেখ করবা। এটা আসলে এখানে না লিখলেও চলবে, তোমরা শুধু এই ফরম্যাটটাই মনে রাখলে চলবে। এরপরে দেখো প্রেরকের স্বাক্ষর, অর্থাৎ যে লিখবে বা লেখকের স্বাক্ষর, অর্থাৎ যিনি পত্র লেখক তার স্বাক্ষর, সে কী করবে, ওখানে একটা স্বাক্ষর দিবে। এখানে সংক্ষিপ্ত আকারে দিতে পারে, পুরো নামটাও লিখতে পারে। এরপরে একটি পত্র পাঠাতে গেলে যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রেরক কিংবা প্রাপক। এই প্রেরক এবং প্রাপক এখানে মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু প্রায় ভুল করে থাকো, এই দুটা উল্টাপাল্টা দিয়ে ফেলো। এখানে প্রেরক প্রাপক, এখানে কিন্তু তোমাদের বেশ উল্টা হয়ে যায়। এই বিষয়টিকে অবশ্যই নজর দিতে হবে। আমি লিখেছি ডাক টিকিট বা টিকিট যেটাই বলি না কেন সমস্যা নেই। তোমরা এখানে ডাক টিকিট আসলে খামের উপরে একটা ডাক টিকিট দেওয়ার জায়গা থাকে, সেটি আসলে আমাদের এখানে চিহ্নিত করতে হয়। তোমরা মাথায় রাখবে এই যে বিষয়টি আমি দেখিয়েছি, এই বিষয়টি তোমাদের খামের উপরে। আসলে তোমরা এখন হয়ে গেছো একেবারেই মোবাইলের যুগ, এখানে তোমাদের এই সমস্ত বিষয়গুলো নেই। তারপরেও আমরা তোমাদের মাধ্যমে চেষ্টা করি একটু লিখে দেওয়ার, বোঝানোর। তোমরা আজকাল শুধুমাত্র সেন্ড সিস্টেমটা শিখেছো। ওই সেন্ড অর্থ পাঠাতে গেলে লাগে হচ্ছে যে এই খামটা বাস্তবে তোমরা অনেকে দেখেছো। খামটার উপরে যেটা লিখতে হয় সেটা আমরা মোটামুটি এইভাবে এই ধারাটা খেয়াল রাখবো। কারণ ধারাটা খেয়াল রাখার দরকার এই কারণে, তোমরা হয়তো জানো না, তোমরা লিখতে যেয়ে অজান্তেই একটা জিনিস ভুল করে ফেলো। এই ভুলটা আমরা যখন খাতা মূল্যায়ন করি, আমরা যখন তোমাদের এই খাতাগুলো দেখার চেষ্টা করি, তখন দেখি কোনো না কোনো জায়গায় একটা ত্রুটি হয়েছে। তখন আমাদের মার্কিংয়ের ত্রুটি, আমরা মার্ক দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই জন্য তোমরা অবশ্যই এই ধারাটা খেয়াল রাখবো। আমি বলেছি মঙ্গলসূচক শব্দ বা বাক্য বলা যেতে পারে, এটা আমরা ইউজ করতেও পারি, না করতেও পারি। বর্তমান সময়ে যদিও এটার এমন গুরুত্ব নেই, গুরুত্ব দেয় না অনেকে, দিলে অসুবিধা নেই, ভালো হয়। এরপরে আমরা এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই ধারাবাহিকতা খেয়াল রাখলে আশা করি আর এখানে তোমাদের ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা মোটামুটি পত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আমি এখন দেখি আসলে এই মুহূর্তে কারা যুক্ত হয়েছো, আমি একটু দেখে নিতে চাই। কারা যুক্ত হয়েছে একটু দেখে নিতে চাই, দেখি তোমরা কারা আমার সাথে লাইভে আছো। অনেকেই দেখছি যুক্ত হয়েছ। অনামিকা আক্তার যুক্ত হয়েছ, আমাদের স্টুডেন্ট। এরপরে যুক্ত হয়েছ অর্পা রহমান, ধন্যবাদ তোমাদেরকে। এরপর আমাদের এক সহকর্মী যুক্ত হয়েছে, অর্পা রহমান, রওশন আক্তার, নেম হচ্ছে নুসাইবাত তাবাসসুম। এরপরে একজন লিখেছো, ভালো আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সহকর্মী আরও যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভে আছো তোমরা চেষ্টা করো সবাই যুক্ত হওয়ার, সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাও। প্রিয় শিক্ষার্থী, চলে যাই আমরা আমাদের বাকি আলোচনায়। আমরা এবার একটু দরখাস্ত নিয়ে আলোচনা করব। দেখো, দরখাস্ত লেখার সময় আমাদের শেখানো আমাদের বেশ সমস্যা। তোমরা অনেক সময় লেখার ক্ষেত্রে ওই যে প্রথমেই বলেছি যে আসলে কোথায় লিখতে হবে, শেষে নাম ঠিকানা, কোথায় ডান পাশে না বাম পাশে, বাম পাশে না ডান পাশে, তারিখ কোথায় লিখতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা করব। আমি এটা ফরম্যাট দেখিয়েছি, এর পাশাপাশি আলোচনাটাও শোনা খুব জরুরি। দেখো, এখানে প্রথমেই আমরা যখন দরখাস্ত লিখব তারিখটা দেব, যে তারিখে আমরা দরখাস্ত লিখব সেই তারিখটা প্রথমে ব্যবহার করব। তারপরে সাধারণত বরাবরই দেওয়া যায়, অনেকে মাননীয় দিতে পারো, অসুবিধা নেই, বিশেষ ক্ষেত্রে দেওয়া যায় প্রাপকের পদবি, অর্থাৎ যার কাছে আমি এই দরখাস্তটা পৌঁছাবো, যাকে দেব তার পদবি। যেমন তোমার কলেজ হলে অধ্যক্ষ, স্কুল হলে প্রধান শিক্ষক, বা কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক বা ইত্যাদি ইত্যাদি কথাগুলো এখানে শব্দগুলো লেখা যায়। আমি শুধু এইটুকু লিখে রেখেছি, এখানে তোমরা বুঝে নেবে, যেটা এই ধারাটা খেয়াল রাখবে। এরপর প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। আমি বলেছি যে একটু আগে, তুমি যদি কলেজের অধ্যক্ষ মহোদয়কে লেখো তাহলে বরাবর অধ্যক্ষ কলেজের নামটা দেবে। যদি স্কুল হও প্রধান শিক্ষক, স্কুলের নামটা দেবে। এরপরে ওই নামটা দিয়ে তারপরে ঠিকানা, এটা কোথায় অবস্থিত এই ঠিকানাটা মোটামুটি তোমাকে দিতে হবে। তবে এটা অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া থাকে, প্রশ্নে বলে দেওয়া থাকে, অনেক সময় কোশ্চেনে বলা থাকে না। যদি বলা থাকে আমাদের ওইগুলো ব্যবহার করতে হবে, বলা না থাকলে আমরা সেগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। এরপরে দেখো বিষয়। আমরা বিষয় লেখার ক্ষেত্রে আমরা সাধারণত জানি এখানে অনেক বিষয় মানে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়। হয়তো বলা হয় যে ছাড়পত্র চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকট অথবা তোমার অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো, অথবা বলা হয় বিনা বেতনে অধ্যয়নের জন্য, অথবা বলা হয় যে বেতন মৌকুফের জন্য, তারপরে ইত্যাদি ইত্যাদি বিষয় এরকম জানতে চাওয়া হয়। তারপরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে তোমার অধ্যক্ষের নিকট বা প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। এরকম যেটাই বলা থাক না কেন আমরা সেই বিষয়টি লিখব। তবে কোন বিষয়টি খেয়াল করব, বিষয় লিখতে গিয়ে শেষে আমরা আবেদন পর্যন্ত সীমাবদ্ধ রাখব। এখানে তোমাদের একটা বিরাট সমস্যা, আমরা যেটাকে বারবার ধরার চেষ্টা করি। তোমরা এখানে মাথায় রাখবে যে আবেদনপত্রটা লিখব না। আমি বলছি যে মনে করো ছাড়পত্র চেয়ে আবেদন, ছাড়পত্র চেয়ে আবেদন, ছাড়পত্র চেয়ে আবেদনপত্র লিখব না। এটা একটা আমাদের অনেক ত্রুটি হয়, কারণ পুরাটাই তো পত্র, এই জন্য আমরা এখানে শুধুমাত্র আবেদন পর্যন্তই সীমাবদ্ধ রাখব। এই বিষয়টা কিন্তু আমরা বারবার খাতা মূল্যায়নের সময় খেয়াল করি। এরপরে সম্ভাষণ। আমরা এখানে সম্ভাষণের ক্ষেত্রে আমরা জনাব ব্যবহার করি, সাধারণত জনাব বা মহোদয় ব্যবহার করতে পারি, মহত্তম ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদিভাবে আমরা এখানে সম্ভাষণ করতে পারি। যার যেটা ভালো লাগে সাধারণতভাবে আমরা জনাব ব্যবহার করি। এরপরে আসলে তুমি কি বলতে চাও, তোমার যদি ছাড়পত্র নিয়ে কথা হয়, কেন তুমি ছাড়পত্র চাও, তোমার কারণটা তুমি মূল বক্তব্যের মধ্যে দুটি প্যারা করে, অর্থাৎ প্রথম প্যারার মধ্যে তোমার বিস্তারিত কথা, তারপরে শেষে তোমার একটি সমাপ্তিসূচক কথা, যে আসলে তুমি কেন ছাড়পত্র চাও। হয়তো কোনো কারণে তোমার ফ্যামিলি এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, অথবা ব্যবসায়িক কারণে হোক, চাকরিগত কারণে হোক, সেই বিষয়টি তোমাকে স্পষ্ট করতে হবে যে আসলে আমার এখানে তো থাকার লোক, মানে কারোর সাথে থাকার ব্যবস্থা নেই, অনেক কষ্টকর, এই বিষয়গুলো ওখানে ফুটে উঠবে। তারপরে তোমাকে কি করতে হবে, আর শেষে লিখতে হবে, অতএব জনাব আমি যাতে একটি ছাড়পত্র পেতে পারি তাহার বিহিত ব্যবস্থা করতে মর্জি হয়। এই বিষয়টিকে আলাদা করে প্যারা করতে হবে। এই জন্য আমি দুটি অনুচ্ছেদের কথা বলেছি, দুটি অনুচ্ছেদ করে লিখলে জিনিসটা ভালো হয়। সব ক্ষেত্রে স্পষ্ট এবং হাতের লেখাটাও একটু গুরুত্ব দিতে হবে। আমি গতকালকের ক্লাসেও বলেছি যে হাতের লেখার দিকে অবশ্যই একটু গুরুত্ব দেওয়া দরকার, কারণ এগুলো অবশ্যই টিচারের চোখটাকে একটু মানে ভালো দৃষ্টির দিকে নিয়ে যায়। এই জন্য
চেষ্টা করতে হবে যে সুন্দর করে লেখার। এটা যদি ত্রুটি থাকে তোমার হাতের লেখাটাকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবে বাসায়। বিধায় সম্ভাষণ, বিধায় সম্ভাষণ মানে এখানে তুমি বিনীত বা নিবেদক যে কোনো একটা ব্যবহার করতে পারো, আরও ব্যবহার করতে পারো, বিনয় বনত ইত্যাদি ইত্যাদি লিখতে পারো। এভাবে লিখে তুমি এখানে বিদায় মানে শেষ কথা বলতে পারো। এই কথাগুলো আমি লিখবো না, এগুলো জাস্ট আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি। মূলভাবে এগুলো তো লিখবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরিবর্তে আমরা এইগুলো ব্যবহার করব। এরপরে তুমি কি করবে, তোমার নাম স্বাক্ষর করবে আর ঠিকানা। ঠিকানাটা বলতে বোঝাচ্ছি যে তুমি যে শ্রেণীতে পড়ো, যে ক্লাসে পড়ো সেই শ্রেণী, নাম, রোল, শ্রেণী, শাখা এগুলো দিয়ে দেবে। যদি অনেক সময় অন্য জায়গার পত্র হয়, যেমন বাইরের কোনো চেয়ারম্যান বরাবর বা অন্য ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যেমন আমি এখানে যে দরখাস্তটা দিয়েছি এটা কোনো চেয়ারম্যান বরাবর হতে পারে, বলতে পারে যে তোমার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তোমার এলাকার ওয়ার্ড কমিশনারের কাছে অথবা তোমার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখো। তো ডেঙ্গু প্রতিরোধে তখন তো তোমাকে ঠিকানাটা উল্লেখ করতে হবে যে আমি এই এলাকার বাসিন্দা, হয়তো আরমানিটোলা এলাকার বাসিন্দা অথবা বক্সিবাজার এলাকার বাসিন্দা, সেই ঠিকানাটা দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এভাবে আসলে আমরা দরখাস্তটা লেখার চেষ্টা করব। তো এখন পৃষ্ঠা নিয়ে কথা। আসলে দরখাস্ত নিয়ে তোমাদের বিশাল অভিমত, স্যার এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় গেলে কি নম্বর দিবেন না দিবেন না কেটে দিবেন কি নষ্ট করবেন। আসলে আমরা যারা শিক্ষা বোর্ডে বিভিন্ন দায়িত্ব পালন করেছি তখন আমাদের এগুলো ক্ষেত্রে স্পষ্ট যে ধারণাটা দেওয়া রয়েছে যে আসলে একেবারে আমাদেরকে যে ইয়ে করতে হবে, কেটে দিতে হবে এমন কোনো, তুমি যদি এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাও এটা যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। তবে আমরা চেষ্টা করব, আমরা তো জানি একটি দরখাস্ত যদি সাবমিট করতে হয়, কোথাও প্রকাশ করতে হয়, কোথাও দিতে হয়, তাহলে সেটি একটি পৃষ্ঠার মধ্যেই আবদ্ধ হতে হয়। ইংলিশের ক্ষেত্রে তো আরও এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বাংলায় তাই। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, আমাদের বোর্ড নির্দেশনায় বলা হয়েছে কোনো ছাত্রকে আমরা আসলে ওইভাবে বিচার করি না যে এটাকে একেবারে ফুল কেটে দেওয়া হয়। তবে তুমি চেষ্টা করবে একটি পৃষ্ঠার মধ্যে লিখে কমপ্লিট করার। যদি কোনো কারণে দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া লাগে, এটাকে খুব বিভ্রান্তি ভাবার প্রয়োজন নেই। আমরা এটাকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা বুঝি যে হয়তো ছাত্রের অনেক সময় তোমার হাতের লেখাটা বড় হতে পারে, অক্ষরগুলো বড় হতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোর কারণে অনেক সময় আরেক পৃষ্ঠায় যাওয়া লাগতে পারে। তো এগুলো নিয়ে এতটা তোমাকে টেনশন করার প্রয়োজন নেই। ঠিক পত্রের ক্ষেত্রেও তাই, প্রয়োজনে তুমি একাধিক পৃষ্ঠায় যেতে পারো, এটা নিয়ে এমন ভাবার কিছু নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি এই দুইটা আইটেম নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে এই যে দুইটা আইটেম আলোচনা করেছি, এই দুইটা আইটেম আমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনাফ। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব, সংবাদপত্র প্রকাশের পত্র। এই সংবাদপত্র প্রকাশের পত্রটা বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত সামনে যে পরীক্ষাটি আসছে এখানেও তোমাদের এই পত্রিকায় প্রকাশের পত্রটিও আসবে বা আসতে পারে। এখানে আমরা চেষ্টা করব এই বিষয়টি আমি একটু ধারণা দেব, যেহেতু আমি এগুলো নিয়ে আলোচনা করছি। আমি বোর্ডটি ক্লিয়ার করে তোমাদের সাথে সংবাদপত্র প্রকাশের পত্রটা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সংবাদপত্রে আসলে আমরা কি প্রকাশ করব, কেন প্রকাশ করব, এই বিষয়টি একটু বলি। আমরা একটু লিখে দেখালাম যে সংবাদপত্রে প্রকাশের পত্র। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সংবাদপত্রে কেন প্রকাশ করব। আসলে কোনো বিষয় সংবাদপত্রে প্রকাশ করতে হয় একটি কারণে, সেটা হচ্ছে যে যখন কোনো জনগণের দুর্ভোগ হয়, এলাকায় কোনো সংকট হয়, এলাকায় কোনো সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্ত সমস্যা উত্তরণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যখন স্থানীয় কর্তৃপক্ষকে বারবার বলা হয়, তিনি যখন এটা অগ্রাহ্য করেন, গুরুত্ব না দেন বা অনেক সময় তিনি এটার সমাধান না করতে পারেন, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মূলত আমরা পত্রিকার মাধ্যমে সারা দেশকে বা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সবাই হয়তো বিষয়টি বুঝে কর্তৃপক্ষকে
বারবার এই বিষয়কে জানানোর চেষ্টা করেন। তো সেজন্য আমাদের কি করতে হয়, পত্রিকার সম্পাদকের কাছে আমাদের বলতে হয় যে আপনি দয়া করে আমাদের এই খবরটি প্রকাশ করবেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সম্পাদক বরাবর ঠিক আগে আমি যেমন লিখেছি দরখাস্তের মতো করে সম্পাদককে আগে একটি দরখাস্তের মাধ্যমে জানাতে হয় বা তার কাছে আবেদন করতে হয় যে এই খবরটি প্রকাশের জন্য আবেদন। তো আমি একটু দেখিয়ে দিই, বেশি সময় লাগবে না, একটু খেয়াল করার চেষ্টা করো। আমরা তারিখটি ব্যবহার করব, তারপরে সম্পাদক, দৈনিক, যে কোনো একটি পত্রিকার নাম, এটা কোশ্চেনে থাকতে পারে অথবা তুমি ইচ্ছা মতো দিতে পারো। ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক। আমরা এখানে দৈনিক ইত্তেফাক অফিসটি কোথায় তার ঠিকানাটি মোটামুটি ব্যবহার করে ঠিক সিস্টেমে ব্যবহার করব। এখানে আমরা মনে করো যে 6/3 RK মিশন রোড, ঢাকা, এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা বিষয় ঠিক আগের মতো করেই লিখব, তবে এখানে লিখব যে গুরুত্বপূর্ণ খবরটি পত্রিকায় প্রকাশের আবেদন বা পত্রিকায় প্রকাশ প্রসঙ্গে, এটি বললেও হবে। বিষয়টি এভাবে লেখার চেষ্টা করবে। এরপরে জনাব লিখে আমাদের একটি কথা লিখতে হবে, সবসময় মাথায় রাখবে, সব ক্ষেত্রে একটি তোমরা মাথায় রাখবে যে আপনার বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাকে নিম্নোক্ত খবরটি প্রকাশ করলে এলাকাবাসী কৃতজ্ঞভাজন হবেন। তার মানে নিম্নোক্ত খবরটি, যে খবরটি আমরা আলাদা করে নিচে লিখে দেব, সেই খবরটি তোমরা এখানে লিখবে, এই কথাটি এখানে লিখে দেওয়ার চেষ্টা করবে। এটি লেখার পরেই তোমরা কি করবে, তোমরা এরপরে আমাদের একটা সুন্দর একটি শিরোনাম ইউজ করতে হবে। শিরোনাম এর আগে আমরা তুমি যে লিখছো তোমার নামটা লিখতে হবে বিনীত, অর্থাৎ বিনয়ের সাথে তোমার নামটা তুমি লিখবে, অর্থাৎ যে তুমি পাঠাচ্ছ তোমার নামটা লিখবে, তারপরে সুন্দর একটি শিরোনাম এখানে লেখার চেষ্টা করবে। এই শিরোনামের মাধ্যমেই আসলে বোঝা যাবে তুমি কি বোঝাতে চাচ্ছ। যেমন বলতে পারো যে আরমানিটোলা এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা, অথবা বলতে পারো যে কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসালয়ের অভাব, অথবা বলতে পারো এই এলাকায় এই সমস্যা, অর্থাৎ জনগোষ্ঠীর সমস্যার সমাধানকল্পে যে বিষয়টি আসলে তুমি লিখতে চাও সেই বিষয়টি শিরোনামের মধ্যে আসবে। এখানে কি করতে হবে, মূল কথাগুলো, কি কি সমস্যা হয়, কি কি অসুবিধা হয়, সব বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে আবার তোমাকে তোমার বিনীত, আবার তোমাকে এই ঠিকানাটা বা এলাকাবাসীর পক্ষে, বিনীত না বলে এলাকাবাসীর পক্ষে ভালো হয় যে এলাকাবাসীর পক্ষে তোমার নামটাই থাকবে। তাহলে সম্পাদক কী করবেন, তোমার এই বিষয়টি তার পত্রিকার কলামে প্রকাশ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা পত্রিকার মাধ্যমে দেখবেন, সারা বাংলাদেশের লোক, এমনকি সারা বিশ্বের মানুষ এটা দেখবেন, দেখে এটা সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসার চেষ্টা করবেন। আসলে আমাদের মাথায় রাখতে হবে যে সংবাদপত্রে প্রকাশ মানেই এই সমস্যা সমাধানকল্পের জন্য লেখা হয়, অর্থাৎ যখন জনগোষ্ঠীর কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানকল্পে এটা লেখা হয়।
এটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে এই মোটামুটি আমাদের এই 3টি বিষয় আলোচনা। আরও তো অনেক, আমি 7টি দরখাস্তের কথা বলেছি। এই ধরনের 7 প্রকারের সাধারণত থাকে আরও। তো এই 7 প্রকারের দরখাস্তের আলোচনা তো তোমাদের খুব প্রয়োজন নেই, এই 3টা পরীক্ষায় সাধারণত আসে, এই জন্য 3টা নিয়ে আলোচনা করলাম, আরগুলো খুব একটা প্রয়োজন হয় না। এবার আমি অনুচ্ছেদ নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো, আমার সময় কম। অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমরা সামনে তোমাদের জন্য একটা পরীক্ষার আয়োজন করেছি। এই বিশেষ পরীক্ষায় আসলে এগুলো অ্যান্সার করার জন্য তোমাদের কাছে আমরা এই তথ্যগুলো তুলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, অনুচ্ছেদ কি? আমরা আসলে অনুচ্ছেদ এবং প্রবন্ধ রচনাকে অনেক সময় এক করে ফেলি। আমরা কিছুদিন আগে তোমাদের যে বিশেষ পরীক্ষাটি নিয়েছি, তোমরা যারা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী তোমরা জানো, অনুচ্ছেদ এসেছিল। এই অনুচ্ছেদ লিখতে গিয়ে তোমরা আসলে কি করেছো, ওই প্রবন্ধ আকারে লিখে ফেলেছো, প্রবন্ধ রচনা আকারে লিখেছো। সেক্ষেত্রে আসলে আমরা যারা বিচারক, আমরা যারা দীর্ঘদিন খাতা দেখি, তখন সেখানে নাম্বারিং করাটা আমাদের জন্য অত্যন্ত বিড়ম্বনায় পড়তে হয়। তো সেক্ষেত্রে আমি অনুচ্ছেদ বিষয়টি তোমাদের স্পষ্ট করে দিচ্ছি যে অনুচ্ছেদ লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে, প্রথম কথা, এটার মধ্যে কোনো প্যারা হবে না। প্যারাগ্রাফ অর্থাৎ এটাকে একেবারেই মানে একটি প্যারার মধ্যেই লিখতে হবে, এটা 1 নম্বর শর্ত। তা না হলে এটা থেকে তুমি নম্বর থেকে দূরে সরে গেলে। আসলে অনুচ্ছেদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অল্প কথার মধ্যে বক্তব্যকে স্পষ্ট করা। মানে আমাদের এটা বিষয়টা হবে স্বল্প আয়তনের একটি আলোচনা, যেখানে আমরা সাধারণত বলতে পারি যে চিন্তামূলক গদ্যকর্ম, অর্থাৎ এখানে গদ্যের ঢঙে লেখা, তবে এখানে অনেক চিন্তা ভাবনা দিয়ে যত স্বল্প আয়তনে সংক্ষিপ্তকারে লেখা যায় সেটাই হয় আসলে অনুচ্ছেদ। তো এই বিষয়টি আমরা মাথায় রাখব। আমাদের অনুচ্ছেদ যে বিশাল বড় করতে হবে এটি থেকে আমরা দূরে চলে যাব। আমরা বেশি বড় করতে হবে এমন কোনো কথা নেই, তবে মূল বিষয়টি মাথায় রাখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোনো প্যারা করব না। যদি এখানে কোনো প্যারা করি, যদি আলাদা করি, তাহলে ওই পরীক্ষক বা যিনি খাতা দেখবেন তিনি নম্বর দিবেন না বা দেয়া থেকে বিরত থাকবেন। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল করব। এছাড়া আরেকটি খেয়াল করব, বাহুল্য বক্তব্য থাকবে না। বাহুল্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি বিস্তার আলোচনা করবে, না, দরকার নেই। এখানে আলোচনাটা যত সংক্ষেপের মধ্যে মোটামুটি সব কথাগুলো আনা যায়, সেটি হচ্ছে যে অনুচ্ছেদের মূল বিষয়। আমরা এই বিষয়গুলো অবশ্যই একটু ক্লাস থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, না হলে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, তোমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। সেইগুলো নিয়ে আজকের এই আলোচনা। এরপরে আমরা মাথায় রাখবো যে একই কথা পুনরাবৃত্তি না করা, মানে একই বাক্য বারবার না লেখা। এরপরে বানান সতর্কতা অবশ্যই গুরুত্ব দিতে হবে। বানানের ক্ষেত্রেও তোমাকে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকতে হবে সাধু চল্লিতের সংমিশ্রণ। আমি সব ক্ষেত্রে বলেছি যে সাহিত্যের বড় একটি দোষ হচ্ছে যে গুরুচণ্ডালী দোষ, যেটাকে আমরা বলে থাকি যে সাধু চল্লিতের সংমিশ্রণ। এই কথাগুলো মনে রাখলে আমার মনে হয় না যে তোমরা তোমাদের নম্বর থেকে দূরে যাবে। আমরা আশা করি, আমরা নম্বর দেওয়ার জন্য সবসময় ব্যস্ত। আমরা তোমাদের ভালোকে চাই, আমরা সুন্দরটা চাই, কারণ আমাদের চোখটা একটু বেশি সুন্দর। মানে আমরা চাই সুন্দরকে, তাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখন মনে করলে তুমি বলবে, স্যার আমার হাতের লেখা তো ভালো না, আরেকজনের হাতে লেখা ভালো, আমি ওকে ভালো লিখেছি। তো এখন যার হাতে লেখা ভালো তার দিকে তো একটু নজর যাবেই, স্বাভাবিক। চেষ্টা করবে তুমিও ভালো হওয়ার, এদিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অনুচ্ছেদের আলোচনা। আমি প্রবন্ধ নিয়ে একটু আলোচনা করব, প্রবন্ধ রচনা, যেটাকে খুব গুরুত্বপূর্ণ। তোমরা এখানে কিভাবে কি করবে একটু আলোচনা করে আজকের ক্লাসটি আমি শেষ করতে চাই। প্রবন্ধ রচনা, আসলে প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে আমাদের
সাধারণত ছোটোবেলা থেকেই তোমাদের হয়তো অভিভাবকরা বাসায় যারা গাইড করেন তারা প্রায় বলে থাকেন এটা মুখস্থ করতে হবে, পয়েন্ট লিখতে হবে, ভালো করে লিখতে হবে, পয়েন্টে আবার কালার করতে হবে, বেগুনি, লাল, নীল, হলুদ, এইটা ইত্যাদি ইত্যাদি। কালারিং করলে স্যারের চোখে নাকি বেশি পড়বে না। আমাদের চোখ এইভাবে কালার দিয়ে আমাদের চোখ ভালো লাগে না। আমাদের চোখ হচ্ছে যে সৌন্দর্য দেখে, আসলে তোমার লেখার চেহারাটা কেমন এটা 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 দেখে। আমাদের চোখ কখনো দেখে না যে তুমি বেগুনি কালারটা করেছো কিনা, ওই বেগুনি কালারের দিকে আমাদের চোখ পড়ে না, লাল নীল কালার, হলুদের কালারের দিকে চোখ পড়ে না। এগুলো দূরে থাকা ভালো। আমরা দেখি সুন্দর হাতের লেখা, সুন্দর লেখার সিস্টেম, অক্ষরগুলো ঠিক লেখা, নির্ভুল বানান, এইগুলোর দিকে আমাদের আসলে নজরটা বেশি পড়ে। আমরা এই সুন্দরটাকে খুঁজি। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আসলে ওই কালার থেকে দূরে সরে যাওয়া। যখন আমরা পয়েন্ট যদি দিই, পয়েন্ট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আমরা বাধ্য করি না কাউকে পয়েন্ট দিতে। তুমি পয়েন্ট দিতেও পারো, না দিতেও পারো। তবে যখন পয়েন্ট ব্যবহার করব তখন আমরা পয়েন্টগুলো নিচে একটু মোটা কালি দিয়ে, ওই যে কালিটা দিয়ে তুমি লিখছো ওটা দিয়ে একটা দাগ দিয়ে দেবো, আন্ডারলাইন করবো আর কি, যেটাকে বলা হয়। এটা করলে টিচার একটু সহজে চোখে ধরা পড়ে, বুঝতে সুবিধা হয়, এই আর কি। আর যখন একটা প্যারা শেষ হয়ে যাবে, যখন একটা পয়েন্ট শেষ হয়ে যাবে, তখন নিচের পয়েন্টটা শুরু করার আগে বা নিচের প্যারাটা শুরু করার আগে একটু স্পেস দিয়ে আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় ভালো লাগবে। আমি কিন্তু আবারও বলছি, আমাদের পয়েন্ট দিতে হবে না দিতে হবে এটা নিয়ে আমাদের কোনো মূল ফ্যাক্টর নয়। তুমি একটি প্রবন্ধ রচনাকে ভূমিকা, তারপরে উপসংহার, তারপরে বিস্তারিত আলোচনা, মানে সুবিধা অসুবিধা, এই ভেতরে যে আলোচনাগুলো রয়েছে সব পার্ট করে তুমি ধারাবাহিকভাবে লিখতে পারো। তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ভালোটাই ভালো দেখে নেব। তুমি হয়তো ভাবলে যে পয়েন্ট না দিলে স্যার নম্বর দিবেন না। নো, এই ধরনের কোনো সিস্টেম কিন্তু মানে নেই। তবে তোমরা অনেক সময় এটাকে মনে রাখার জন্য, আত্মস্থ করার জন্য, বোঝার জন্য হয়তো পয়েন্ট আকারে পড়ে থাকো, তাই তোমরা পয়েন্ট আকারে লেখো, আমরা এটাকে প্রাধান্য দিই, আমরা গুরুত্ব দিই, মানে আমরা এটাকে সেভাবে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি না। পয়েন্ট থাকলে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, তাই তোমরা পয়েন্ট দিয়ে থাকো। কিন্তু আসলে পয়েন্ট দিতে হবে এমন কোনো বিষয় আমাদের নেই। এ নিয়ে তোমাদের ভাবনা করতে হবে না, চিন্তা করতে হবে না। দুইভাবেই তোমরা লিখতে পারো, তবে যথাযথ হতে হবে। আমরা লেখার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমরা শেষের দিকে প্রবন্ধ রচনাটি প্রকৃষ্ট রূপে বন্ধন, এটার একটা সিস্টেম রয়েছে, কোথায় কোন কথাগুলো আসবে, এটি কিন্তু প্রবন্ধ রচনার মূল বিষয়। হয়তো তোমরা যারা উপরের ক্লাসে যাবে তখনই আরও এই আলোচনাগুলো বেশি আমরা গাঢ় করি, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। তখন আমরা চেষ্টা করি, তখন আমরা বলে থাকি যে আসলে প্রবন্ধ রচনা যখন আমরা অ্যান্সার করব, তখন আমাদের আসলে কখন কোন আলোচনা থাকবে। প্রথমে ভূমিকা, আসলে ভূমিকার মধ্যে কী থাকবে এটা সম্পর্কে, আসলে এটা কি, কেন, তারপরে এটা উদাহরণ, উদ্ধৃতি, মানে এছাড়া আরও অনেক কিছু উপমা ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপর সুবিধা অসুবিধা এগুলো লিখে আমরা শেষে উপসংহারটিকে আরও আকর্ষণীয়ভাবে লেখার চেষ্টা করি। একটি বিষয় মাথায় রাখবে, তোমরা যখন লিখতে যাও তখন শেষে উপসংহারটি এলোমেলো করে ফেলো, ওখানে জায়গা করে লিখে দিয়ে এক লাইন লিখে কোনো রকমে, কিন্তু না, ওখানেও আকর্ষণীয় হওয়া খুব দরকার। কারণ আমার শেষ কথার মধ্যে অনেক কিছু ফুটে ওঠে। তুমি আসলে কিভাবে এটাকে সমাপ্ত করতে চাও সেটিও ফুটে ওঠে। তো সেই জন্য আমরা উপসংহারটিকে, অর্থাৎ শেষ অংশটিকে, উপসংহার দিতে হবে কোনো পয়েন্ট দিতে হবে কোনো কথা নেই, শেষ কথাটিকে আমরা যেন আকর্ষণীয় করি। এভাবে আমরা চেষ্টা করব আমাদের মোটামুটি এই বিষয়গুলো আনসার করার। প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের আরেকটি পরীক্ষার সামনে, বিশেষ পরীক্ষা 2, এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের তুলে ধরেছি, চেষ্টা করেছি। আবার পরবর্তী ক্লাসে যখন ব্যাকরণ নিয়ে আমরা পরীক্ষা নেব তখন ব্যাকরণগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের যে আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা ফুটে উঠেছে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। পত্র দরখাস্তকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। তারপরে আমি বলেছি হচ্ছে যে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছি, তারপরে প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা আসলে ক্লিয়ার করে ধারণা অর্জন করবে। আর বলেছি তো, কালকেই বলেছি, এর আগের লাইভ ক্লাসে বলেছি যে এখানে প্রতিবেদনটি আমরা এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি। সুতরাং প্রতিবেদন যাদের জন্য রয়েছে, বিশেষ করে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী, উচ্চ মাধ্যমিক শ্রেণী, তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আগের ক্লাসে পুরো এটা নিয়ে আলোচনা ছিল, সেখান থেকে দেখবে। আর এটা ষষ্ঠ থেকে দশম আজকে তোমাদের জন্য প্রতিবেদনের বিষয়টি, মানে বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আর আলোচনা করিনি। তো সবাই ভালো থাকবে, সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।